একটু ভেবে দেখুন তো, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী, সবচেয়ে আধুনিক টেকনোলজি এবং ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের বাজেট থাকা সত্ত্বেও আমেরিকা কেন গত 40 বছরেও ইরানের ওপর সরাসরি স্থলপথে হামলা করার সাহস পায়নি? ইরাক, লিবিয়া বা আফগানিস্তানের মতো দেশগুলোকে তারা কয়েক সপ্তাহেই ধসিয়ে দিয়েছিল, কিন্তু ইরানের ক্ষেত্রে যুদ্ধটা কেন শুধু আকাশপথের মিসাইল আর ড্রোন হামলার মধ্যে সীমাবদ্ধ? কেন কোনো মার্কিন সৈন্য আজও ইরানের মাটিকে পা রাখার সাহস পাচ্ছে না? আজকের ভিডিওতে আমরা ঠিক এই রহস্যটাই সমাধান করব। আপনারা হয়তো ভাবছেন তেলের দাম কেন বাড়ছে বা বাংলাদেশে কেন বারবার বিদ্যুৎ সংকট হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। এই সব কিছুর উত্তর লুকিয়ে আছে আজকের এই বিশ্লেষণে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ ইরান আসলে কি জিনিস সেটা আজ আপনি হাড়ে হাড়ে বুঝতে পারবেন। দেখুন, ইরান কোনো সাধারণ দেশ নয়। ভৌগোলিকভাবে এটি হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করে। সহজ কথায়, বিশ্বের 25 থেকে 30% তেলের জাহাজ এই সরু পথ দিয়েই যায়। এখনকার এই উত্তেজনার ফলে যদি এই পথটা বন্ধ হয়, তবে বাংলাদেশে তেলের দাম লিটার প্রতি 200 টাকা ছাড়িয়ে যেতে পারে, যেটা এখন ভারতে হচ্ছে, কারণ এই হরমুজ প্রণালীর যুদ্ধের জন্য বন্ধ রাখা হয়েছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের এই পাওয়ার গেমের ব্যালেন্স ইরানের হাতে। আমেরিকা আর ইসরায়েল কেন কেবল এয়ার স্ট্রাইক করছে, কেন স্থলপথে আগাচ্ছে না? এর উত্তর লুকিয়ে আছে ইরানের অবিশ্বাস্য ভূগোলে। এক, ভৌগোলিক অবস্থান। ইরানকে হারানো অসম্ভব হওয়ার সবচেয়ে বড় কারণ হলো এর ভূগোল। ম্যাপটা ভালো করে দেখুন, এটি যেন প্রকৃতির তৈরি এক বিশাল দুর্গ। ইরানের দক্ষিণ ও পশ্চিম সীমান্ত জুড়ে রয়েছে জ্যাগ্রস পর্বতমালা। প্রায় 1600 কিলোমিটার দীর্ঘ এই পর্বতশ্রেণী একটি প্রাকৃতিক প্রাচীর হিসাবে দাঁড়িয়ে আছে। এটি ইরানের উপকূল থেকে ইরাক ও তুর্কি পর্যন্ত বিস্তৃত। এই পাথুরে পাহাড় অতিক্রম করে কোনো বিশাল সেনাবাহিনীর পক্ষে ইরানের মূল ভূখণ্ডে প্রবেশ করা প্রায় অসম্ভব। উদাহরণ এই স্থানে থাকা খুজেস্তান প্রদেশ, যেখানে ইরানের সবচেয়ে বড় তেলের ভাণ্ডার রয়েছে। 1980 সালে যখন ইসলামিক রেভলিউশন হচ্ছিল, তখন সেই সুযোগে সাদ্দাম হুসাইন ইরানে হামলা করেছিলেন। তার প্ল্যান ছিল প্রথমে এই তেলের ভাণ্ডার দখল করবে, তারপর আস্তে আস্তে ইরানের ভিতর দিকে ঢুকে পুরো ইরান দখল করবে। আর শেষ পর্যন্ত যখন ইরানকে দখল করবে, তখন ইসলামিক রেভলিউশনকে চাপিয়ে দেবে, কারণ তখন আয়াতুল্লাহ খোমেনি পুরো আরব দেশগুলোতে ইসলামিক রেভলিউশনের ডাক দিয়েছিলেন। কারণ আরব দেশগুলোতে রাজতন্ত্র চলছিল, তারা চাইছিল কোনোভাবে যেন ইসলামিক বিপ্লব তাদের দেশে না ছড়ায়। এমনকি আরব দেশগুলো ছাড়াও আমেরিকা, ব্রিটেনের মতো দেশগুলো ইরাককে সাহায্য করছিল ইরানের সাথে যুদ্ধ করতে। প্রথমে তারা ইরানে বম্বিং করে, কিন্তু যদি কোনো দেশকে দখল করতে হয়, তাহলে সবচেয়ে বেশি প্রয়োজন সেই দেশে স্থল সামরিক অভিযান। কিন্তু প্রথম 2 বছর ইরাক ইরানের কিছু অংশ দখল করলেও তারা যখন ভিতরে ঢুকতে চেষ্টা করলো, তখন তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায় এই পর্বত। উল্টো ইরানি আর্মিরা তাদেরকে আটকাতে আটকাতে ইরাকের অনেক ভিতরে ঢুকে পড়েছিল। কিন্তু ইরানের প্রধান প্রধান শহরগুলো অনেক ভিতরে থাকায় ওই পর্বতশ্রেণী পেরিয়ে ইরানি আর্মিদের অস্ত্র ও সাহায্য পাঠানো সম্ভব হয়নি। এই কারণে 8 বছর ধরে চলা যুদ্ধে কোনো রেজাল্ট বের হয়নি ও 2 দেশের 1 ইঞ্চি বর্ডারও কেউ চেঞ্জ করতে পারেনি। কিন্তু আজকের দিনে ইরানে যে যুদ্ধ শুরু হয়েছে, সেখানে মার্কিন বাহিনী আকাশপথে যুদ্ধ করে খামেনির মৃত্যু ছাড়া সাময়িকভাবে কোনো বড় ক্ষতি করতে পারবে বলে মনে হয় না। শুধুমাত্র বম্বিং করে দখল করা কোনোভাবেই সম্ভব নয়। এবার ইরানের উত্তর দিকের কথা বলি। এখানে রয়েছে ক্যাসপিয়ান সাগর। যদি এটা পেরিয়ে ইরানে ঢুকতে যায়, তাহলে সম্মুখীন হতে হবে অ্যালবোর্জ পর্বতমালার সাথে, যা উত্তর দিক থেকে ইরানকে সুরক্ষা দিচ্ছে। কোনো শত্রু বাহিনী যদি অনেক কষ্টে পাহাড় ডিঙিয়ে ভিতরে ঢোকেও, তবে তাদের সামনে পড়বে বিশাল দুটো মরুভূমি আর উঁচু মালভূমি। এই প্রতিকূল পরিবেশে হাজার হাজার সৈন্যের জন্য রসদ সরবরাহ বা সাপ্লাই চেন বজায় রাখা যে কোনো আধুনিক বাহিনীর জন্য কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে। 2 নম্বর, সামরিক কৌশল, আধুনিক অস্ত্র ও ড্রোন প্রযুক্তি। ইরান শুধু ভূগোলের ওপর নির্ভর করে বসে নেই। গত কয়েক দশকে তারা নিজেদের সামরিক শক্তিকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। মধ্যপ্রাচ্যে ইরানের কাছে সবচেয়ে বড় ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের সংগ্রহ রয়েছে। শাহাব 3 বা সিজিল 2 এর মতো মিসাইলগুলো অনায়াসে 2000 থেকে 2500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। ড্রোন শক্তি, ইরানের ড্রোন প্রযুক্তি বর্তমানে বিশ্বখ্যাত। তাদের শাহেদ 136 কামিকাজে ড্রোন আধুনিক যুদ্ধে গেম চেঞ্জার হিসাবে প্রমাণিত হয়েছে, যা খুব সস্তায় শত্রুর দামি ডিফেন্স সিস্টেম ধ্বংস করতে পারে। দ্বিস্তরীয় সেনাবাহিনী, একদিকে সাধারণ সশস্ত্র বাহিনী, অন্যদিকে অত্যন্ত শক্তিশালী এবং কট্টর ইসলামিক রেভলিউশনারি গার্ডস বা IRGC। তারা সরাসরি সরকারের অনুগত এবং দেশের ভিতর ও বাইরে ইরানের স্বার্থ রক্ষায় জান প্রাণ দিয়ে লড়ে।
কিছু তথ্য দিই যা শুনলে আপনি চমকে যাবেন। ইরানের নতুন ফাতাহ হাইপারসনিক মিসাইল শব্দের চেয়ে 15 গুণ বেশি দ্রুত ছুটতে পারে। এর মানে হলো মাত্র কয়েক মিনিটেই এটি রাডার ফাঁকি দিয়ে টার্গেটে আঘাত করতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তাদের অধিকাংশ ঘাঁটি মাটির 200 ফুট নিচে পাহাড়ের ভিতর তৈরি করা। আমেরিকার শক্তিশালী B-2 বোমার বিমান দিয়েও এগুলো সম্পূর্ণ ধ্বংস করা প্রায় অসম্ভব। তবে মুদ্রার একটা উল্টো পিঠও আছে। সমালোচকেরা বলেন ইরানের অর্থনীতি স্যাংশনের চাপে জর্জরিত। মুদ্রাস্ফীতি 50% ছাড়িয়ে গেছে। পশ্চিমীরা ভাবছে ভিতরে বিদ্রোহ উস্কে দিলে হয়তো রেজিম চেঞ্জ করা যাবে, কিন্তু ইতিহাস বলে যখনই কোনো দেশ বাইরের শত্রুর দ্বারা আক্রান্ত হয় তখন মানুষ সব ভেদাভেদ ভুলে জাতীয়তাবাদের টানে এক হয়ে যায়। 2026-এর বর্তমান পরিস্থিতি দেখুন। যুদ্ধটা এখন শুধু আকাশে। ইরান হরমুজ প্রণালীকে অনিরাপদ ঘোষণা করেছে। বিশ্ববাজারে তেলের দাম $180 পার করেছে। এর প্রভাব কিন্তু সরাসরি আপনার পকেটে পড়ছে। ট্রাম্প হয়তো বলেছিলেন 4 সপ্তাহে ইরান শেষ, কিন্তু বাস্তবতা বলছে এই ড্রোন যুদ্ধ অনেক দীর্ঘ হতে চলেছে। যদি রাশিয়া বা চীন এখানে জড়িয়ে পড়ে তবে সেটা বিশ্বযুদ্ধের দিকেও মোড় নিতে পারে। তাহলে আসল প্রশ্নটা হলো, শুধু স্যাংশন আর আকাশপথে বোমা মেরে কি কোনো শক্তিশালী প্রাকৃতিক দুর্গকে হারানো সম্ভব, নাকি এই চরম চাপই ইরানকে উল্টো আরও অপ্রতিরোধ্য করে তুলছে? আপনার কি মনে হয় এই যুদ্ধ কি শেষ পর্যন্ত আমাদের ড্রয়িং রুমের বিদ্যুতের দাম আরও বাড়িয়ে দেবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই জিওপলিটিক্যাল বিশ্লেষণটি শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে।